লাহোর সহ 9টি শহরে ভারতের ড্রোন হামলা, পাকিস্তানি গোলায় এক সেনা সহ 13 ভারতীয় নিহত, বাংলাদেশের ব্যাপক অর্থনৈতিক ক্ষতির শঙ্কা। সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশ ত্যাগে তোলপাড়, সরকারকে দুষলেন সার্জিস রাশেদ, জড়িতদের ধরতে না পারলে পদত্যাগ ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। গণবিরোধী কাজ না করতে সরকারকে আহ্বান মির্জা ফখরুলের, ফ্যাসিস্টের সহযোগী নন এমন আওয়ামী লীগারদের বিএনপিতে স্বাগত বার্তা রিজভীর। বাংলাদেশকে অভয় দিলেন চীনের রাষ্ট্রদূত, সেফগার্ড হিসেবে থাকার আশ্বাস, জানালেন মিয়ানমারকে করিডোরে জড়িত নয় তার দেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভারত পাকিস্তান সংঘাতে দেশ দুটি শুধু নয়, বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির উপরও বিশাল প্রভাব ফেলবে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। আকাশ ও সমুদ্রপথে পণ্য আমদানি রপ্তানি ব্যাহত হলে দেশে দ্রব্যমূল্য বাড়বে। এই মুহূর্তে বাংলাদেশের দিকে সামরিক ঝুঁকি না থাকলেও নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রস্তুতি রাখতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পাল্টাপাল্টি পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত পাকিস্তান। এসব পদক্ষেপের জেরে দুদেশের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সিন্ধু পানি চুক্তি স্থগিত, বাণিজ্য জাহাজ চলাচল বন্ধ, এসবই থেমে থাকেনি। শেষ পর্যন্ত সরাসরি হামলা পাল্টা হামলায় জড়িয়েছে দুই দেশ। এমন অবস্থায় দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বেই এর ক্ষতিকর প্রভাব পড়বে এমন আশঙ্কা করছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ আশা করেন, বড় আকারে যুদ্ধে জড়াবে না পাক ভারত। পুরোপুরি যুদ্ধ শুরু হলে আকাশ ও সমুদ্র পথে বাণিজ্য ব্যাহত হবে। নিরাপত্তা বিশ্লেষক আবু রুস্তের মতে, ভারত পাকিস্তান যতটা ক্ষতিগ্রস্ত হবে তার চেয়েও বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর প্রভাব পড়বে। বাংলাদেশে কিছু না কিছু পড়বে, আপনার অর্থনৈতিকভাবে পড়বে, এই যে আপনার যাতায়াত কিছুটা ব্যাহত হবে, পণ্য রপ্তানিতে কিছু দীর্ঘসূত্রতা হবে। এটা শুধু আমাদের দেশের জন্য না, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, বা এই জায়গা দিয়ে যে এই আমাদের মালাক্কা থেকে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগরে যে চলাফেরা করে, এগুলোতে একটু ইম্প্যাক্ট হবে। বাংলাদেশের অর্থনীতি মূলত এক্সপোর্ট আর ইম্পোর্টের উপরে নির্ভরশীল, তাই না? আমরা অনেক কিছু ইম্পোর্ট করি, সেটাকে প্রসেস করি, আমরা এক্সপোর্ট করি। এখন সেই জায়গায় যদি সেটা যদি বিঘ্নিত হয় কোনো একটা ব্যাপারে, বড় যুদ্ধ হলে তো বিঘ্নিত হবেই। এই ছোটোর মধ্যেই বেশ কিছু এয়ারলাইনের অবস্থা এদিক সেদিক হয়েছে, তো এটার ইম্প্যাক্ট তো পড়বেই, কস্ট বেড়ে যাবে। তাদের মতে, পাক ভারত যুদ্ধে উস্কানি বক্তব্য না দেয়া, একই সাথে ভারতের দিককার যে কোনো উস্কানির জবাবে সেনাবাহিনীর প্রস্তুতি থাকাটা জরুরি বলেও মনে করেন তারা। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোনো ফাঁদে পা না দিই, আর হচ্ছে আমরা যেন কোনো উগ্র চিন্তা ভাবনা না করি আমাদের দেশ থেকে। যেমন ধরেন কিছু কিছু ক্ষেত্রে থেকে বলা হয় যে আমরা ওদের উত্তর পূর্ব ভারত দখল করব, আমরা ওদের চিকেন নেক দখল করব। আমাদের এই ধরনের খেলো কথাবার্তাগুলো মনে হয় বলাটা ঠিক না। বাংলাদেশ আমি মনে করি না যে কোনো দেশের পক্ষে কথা বলবে, কারণ এটা আমাদের বিষয়ও না, এটা তাদের। ভারত আর পাকিস্তান যেমন দুটোই বড় প্যাশনেট ব্যাপার। এখানে একটা সাবধানতা থাকা দরকার, কারণ আমাদের সময় আমরা দেখেছি অনেক সময় আমাদের পলিসি মেকার্সের অনেকজন আছে যারা অনেক কিছু বলে ফেলেন বা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেন, তাহলে কিন্তু একটা ক্ষতি হওয়ারই সম্ভাবনা বেশি। সংকট ঠেকাতে প্রভাবশালী দেশগুলো ভূমিকা রাখতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। হত্যা মামলা মাথায় নিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঢাকা ত্যাগের নানান সমালোচনা শুরু হয়েছে। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকায় চিকিৎসার জন্য তাকে যেতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এই ঘটনায় এক এসপি সহ 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে আব্দুল হামিদকে দেশ ত্যাগ করতে দেওয়াটা সরকারের চরম ব্যর্থতা, এমন অভিযোগ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের। 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ। রিপোর্ট করছেন SM ফয়েজ। গেলে আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর দলটির অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। দেশ ছাড়েন সাবেক মন্ত্রী এমপিদের অনেকে। বুধবার দিবাগত রাত 3টার দিকে ছেলে শ্যালক সহ ঢাকা ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। হত্যা মামলার আসামি হয়েও কিভাবে তিনি দেশ ছাড়লেন তা নিয়ে নানা প্রশ্ন, সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও। দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন যুব অধিকার পরিষদ।
এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কি জানতো না গতকাল ডামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে এবং এর দায় সম্পূর্ণ এই স্বরাষ্ট্র উপদেষ্টার। সুতরাং আগামী 48 ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ত্যাগ করতে দেয়াটা সরকারের ব্যর্থতা বলেছে জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি পালিয়েছেন না, তাকে পালাতে দেয়া হয়েছে। 9 মাস পরে উনি কিভাবে দেশ ছেড়ে যায়? আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে অন্যতম তিনি। ক্ষমতার অপব্যবহার করে তিনি কত কিছু করেছেন তার প্রমাণ অনেক জায়গা আছে। সেই মানুষ এই দেশ ছেড়ে পালিয়ে যায় 9 মাস পরে। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এবং এর জন্য আমি মনে করি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরাসরি জবাবদিহি করা উচিত। ডক্টর আসিফ নজরুলের সরাসরি জবাবদিহি করা উচিত যে কিভাবে 9 মাস পরে আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় না আনতে পারলে পদত্যাগ করবেন এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এটাও একটা, এই ঘটনাটা মানে ঘটবে আমরা কোনো সময় আশাও করিনি, বাট এটা মানে একটা অপ্রত্যাশিত ঘটনা। এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। এই ঘটনাটা আমিও এই আশা করে জানতে পারছি এবং এটার জন্য যারা দায়ী আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলব। এদিকে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রাতে টিএসসি এলাকায় বিক্ষোভ করেন তারা। আমরা ইন্টারিমকে বলে দিতে চাই, এই যে দিনের পর দিন আপনারা এই গণহত্যার মদতকারীদেরকে আপনারা আশ্রয় দিয়ে তাদেরকে বিভিন্ন ভাবে দেশ ত্যাগের যে একটা রাস্তা করে দিচ্ছেন, আপনাদের কি লজ্জা লাগে না? এই যে শহীদের রক্ত, এগুলো কি আপনারা দেখেন নাই? ইন্টারিম সরকার না লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে পেরেছে। ইন্টারিম সরকার না পেরেছে একটা ট্রাইবাল গঠন করে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচার করতে। অথচ আমরা দেখেছি ইন্টারিম সরকারের মাধ্যমে, তাদের চালাপালার মাধ্যমে, তাদের উপদেষ্টার মাধ্যমে বারবার দায় মুক্তি পেয়ে যাচ্ছে ওই খুনিরা। সরকারের প্রধান কাজ এবং সংস্কার হওয়া উচিত ছিল খুনি লিগারদের বিচার করা। সেইখানে এখন পর্যন্ত স্পষ্টত এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় সংস্করণ হচ্ছে খুনি লিগারদের পুনর্বাসন এবং সাহায্য করা। দায়িত্বহীনতার অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মিয়ানমার সীমান্তে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্তের আগে জনগণ আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার প্রয়োজন ছিল। সংস্কারের সময় লাগলে ততদিন ফ্যাসিবাদী আমলারাই দেশ চালাবেন কিনা এমন প্রশ্ন রাখেন মির্জা ফখরুল। আহমেদ সারোয়ারের রিপোর্ট। সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে স্মরণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সেখানে এজে মোহাম্মদ আলীর দীর্ঘদিনের সহকর্মী ছাড়াও অংশ নেন বিএনপি মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। আলোচনা শুরুতে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে এজে মোহাম্মদ আলীর অবদান স্মরণ করেন বিএনপি মহাসচিব। বলেন, তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, জনগণের ক্ষমতায়নের জন্যই নির্বাচন চায় বিএনপি। অনেকে বলছে যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার করতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আমরা ফ্যাসিবাদের দোষর। সবচেয়ে করুণ অবস্থা বোধহয় শিক্ষাঙ্গনে, ইউনিভার্সিটিগুলোতে আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্ব। আজকে সেখানে ডিসিপ্লিন বলতে কোনো কিছু নেই। সীমান্তের ওপারে যাদের সাথে প্রয়োজন তাদের সাথে কথা বলতে পারলেও দেশের মানুষের সাথে কথা বলতে আপত্তি কোথায়, এমন প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। আমি অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই, বারবার বলছি। আমরাই তাদেরকে বসিয়েছি, কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে।
বাংলাদেশের মানুষের বিরুদ্ধে হয়ে যাবে। এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না। আজকে এমন এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ কিছুই জানে না। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন, কারোর সঙ্গে আলাপই করছেন না, কোনো রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলছেন না। এখানে কিছু কিছু পণ্ডিত, আপনার একাডেমিশিয়ানস সবাইকে বসে যদি মনে করেন যে ইম্পোজ করে দিতে পারবেন কোনো কিছু যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না, সেটা কোনো দিনই করতে পারবেন না। শুধু বিচার বিভাগ থেকে সরানোই নয়, ফ্যাসিবাদের দোষরদের শাস্তির আওতায় আনার কথা বলেন বিএনপি নেতারা। আমরা বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই? আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের জন্য। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার আগে অবশ্যই ফ্যাসিবাদের দোসররা যারা বিভিন্ন জায়গায় অধস্তন এবং উপরের আদালতে বসে আছেন তাদেরকে ক্লিন করতে হবে। আমরা এই ফ্যাসিস্টের দোসরদেরকে আমরা কোনো অবস্থাতেই গ্রহণ করতে পারি না। পরে এই যে মোহাম্মদ আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিস্টের সহযোগী নন বা অপকর্মের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী যারা দল ছেড়েছেন তারা বিএনপিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। রিজভী বলেন, যারা আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন লুটপাট পছন্দ না করে আওয়ামী লীগ ছেড়েছেন তারা চাইলে বিএনপিতে আসতে পারবেন। যারা প্রাথমিক সদস্য হবেন তাদের ফর্ম পূরণ করতে হবে। আগামী 15ই মে থেকে 15ই জুলাই পর্যন্ত বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হবেন কিনা সেই বিষয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান রুহুল কবির রিজভী। আগামীতে আর যাতে রাস্তায় নেমে তরুণ প্রজন্মকে জীবন দিতে না হয় সেজন্য সকলকে এগিয়ে আসতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ভাসানী জনশক্তি পার্টির জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের শুরুতে আলী রিয়াজ একথা বলেন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে তার ধারাবাহিকতা প্রয়োজন। সবার ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করা হবে। ক্ষমতা যেন কুক্ষিগত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় ভাসানী জনশক্তি পার্টি। জাতীয় বীরদের সম্মান প্রদর্শন সহ বেশ কিছু প্রস্তাব নিয়ে এসেছেন তারা। আঞ্চলিক ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা রক্ষায় চীন সেফগার্ড হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পাকিস্তানে ভারতের হামলাকে দুঃখজনক উল্লেখ করে তিনি পরিস্থিতি আরও জটিল হয় এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। চীন সবসময় বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে জানিয়ে তিনি বলেন, করিডোরের বিষয়ে তার দেশ জড়িত নয়। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ভারত পাকিস্তানের মধ্যে চলছে থেমে থেমে আক্রমণ পাল্টা আক্রমণ, যার প্রভাব পড়ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কথায়ও উঠে আসে ভারত পাকিস্তান সংঘাতের বিষয়টি। দুই দেশের সংঘাত নিয়ে চীন উদ্বিগ্ন বলে জানান তিনি। বলেন, তার দেশ শান্তি ও স্থিতিশীলতা চায়। ভারত পাকিস্তানকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান তিনি। পাক ভারত ক্রমবর্ধমান সংঘাত নিয়ে এ অঞ্চলে টেনশন বাড়ছে। পাকিস্তানে ভারতের হামলা দুঃখজনক, আমরা উদ্বিগ্ন। চীন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সন্ত্রাসী হামলার নিরপেক্ষ তদন্ত চায়। চীন আশা করে দুই দেশ শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করবে, এমন কোনো কাজ করবে না যাতে সংঘাত আরও জটিল হয়। চীন সব সময় সত্যের পক্ষে থাকবে। বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে চীন পাশে থাকবে বলে জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দক্ষিণ এশিয়া আন্তর্জাতিক সংস্থা এবং রোহিঙ্গা ইস্যুতে চীন বাংলাদেশের সহায়তা অব্যাহত রাখবে। বাংলাদেশের সাথে মিলে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং বাংলাদেশের নিরাপত্তা ও শান্তি রক্ষায় চীন সেফগার্ড হিসেবে কাজ করবে। সংস্কার ইস্যু সম্পূর্ণ বাংলাদেশের, তবে বাংলাদেশ চাইলে চীন সহায়তা করবে। করিডোরের বিষয়টি একান্তই বাংলাদেশ ও মিয়ানমারের বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, এ উদ্যোগে চীন জড়িত নয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত কান্ট্রি সিরিজের লেকচারে এসব বলেন চীনের রাষ্ট্রদূত। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিতরণকৃত ঋণের যেন সদ্ব্যবহার হয় তা নিশ্চিত করতে গ্রাহকদের ঋণ দেবার ক্ষেত্রে সতর্ক হতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর।
বলেন কেন্দ্রীয় ব্যাংকের শক্ত অবস্থানের কারণে মূল্যস্ফীতি কমছে আর সেটি 4 থেকে 5% নামিয়ে আনা সম্ভব। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। এসএমই খাতে ব্যাংকগুলো ঋণ দেবার অনীহার অভিযোগ বরাবরের, সাথে এ খাত নিয়ে বড় কোনো আলোচনাও নেই। যদিও সরকারি হিসেবে বলা হচ্ছে জিডিপিতে এসএমই খাতের অবদান 30 থেকে 32%। এমন প্রেক্ষাপটে নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানী বাংলা একাডেমিতে 4 দিনের পণ্য প্রদর্শনী ও মেলা 2025 শুরু হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেন, নারীদের অর্থনীতির মূলধারা আসার সুযোগ দিতে হবে। বিতরণকৃত ব্যাংক ঋণ যেন আর 9-6 না হয় সেজন্য ব্যাংকগুলোকে সতর্ক হবারও কথা বলেন তিনি। আমাকে ম্যানেজ করতে হবে স্পেসিফিক প্রভিশনে যেন আমাকে যেতে না হয়। আমাকে ম্যানেজ করতে হবে ইন ব্যালেন্স শিট কোয়ালিটি অফ ইটা, মানে আমার যে অ্যাসেটগুলো ব্যাংকে বা আমি যে উদ্যোক্তাকে দিচ্ছি সেই টাকাটার যেন সদ্ব্যবহার হয়, সেই টাকাটা যেন প্রকৃত বিনিয়োগে যায়। জানান মূল্যস্ফীতি কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান। আমরা যদি একদিকে টাকা ছাপাই আরেকদিকে বলি যে ইনফ্লেশন কমবে, তা তো হবে না। আমাকে উই হ্যাভ টু মেক এ হার্ড চয়েস। ফুড ইনফ্লেশন ছিল 14.5, হয়েছে 8.5। নন ফুড ছিল 11-12% বেশি, হয়েছে এখন 9% একটু বেশি। তো এটা হচ্ছে, কমে আসছে, আস্তে আস্তে কমবে। আমি আশাবাদী আমরা যদি চেষ্টা করি কনসিস্টেন্সি রাখি পলিসিতে, 5%, 4% ইনফ্লেশন নামিয়ে নেওয়া, নাথিং ইম্পসিবল। নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্যতা নিশ্চিতে আরও কাজ করার প্রয়োজন বলছেন ব্যাংকাররা। স্কুল পর্যায়ে ব্যাংকিং শিক্ষা নিয়ে যাবার পরিকল্পনার কথা জানান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তার স্থলাভিষিক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। পরিচালনা পর্ষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। তবে সংবাদ সম্মেলনে নতুন প্রধান নির্বাহীকে নিয়ে আপত্তি তোলেন শহীদ ইয়ামিনের বাবা মহিউদ্দিন আহমেদ। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। জুলাই বিপ্লবে শহীদদের পরিবার ও আহতদের সহায়তায় গঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে জুলাই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জানান চতুর্থ পরিচালনা পর্ষদের বড় ধরনের পরিবর্তনের কথাও। উচ্চশিক্ষার জন্য আপনারা জানেন আমার পড়ালেখা কোনো বাকি আছে, পড়ালেখার জন্য আমি আপাতত সিইও, যেহেতু অনেক কাজ করতে হয়, সিইও থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি। আমি পরবর্তী এখন গভর্নিং বডিতে দায়িত্ব গ্রহণ করছি। নতুন সিইও হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরকে। গত 21 এপ্রিল পর্যন্ত জুলাই ফাউন্ডেশনের আর্থিক বিবরণী তুলে ধরে তিনি বলেন, এ পর্যন্ত 101 কোটি টাকা শহীদ পরিবার আহতদের সহায়তা দেওয়া হয়েছে। শহীদ পরিবারের সন্তান পিতা মাতার সুচিকিৎসার জন্য হসপিটালগুলোতে যাতে চিকিৎসার জন্য সহযোগিতা পায় সেটির আমরা ব্যবস্থা করব। শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নতুন প্রধান নির্বাহীকে নিয়ে আপত্তি তোলেন শহীদ ইয়ামিনের বাবা ও জুলাই ফাউন্ডেশনের সদস্য মহিউদ্দিন আহমেদ। যে ফাউন্ডেশনের সবসময় সিও শহীদ ফ্যামিলি থেকে আসবে, নাহলে তো আমাদের কথা। এমন আমি সাধারণ মেম্বার হিসেবে বিভিন্ন শহীদ ফ্যামিলির সাথে যখন কথা বলেছি তখন এখানকার যারা সহযোগিতামূলক তাদের আচরণ পায় না। এদিকে প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করলেও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে থাকছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ মাধ্যমের ভাবমূর্তি ধ্বংস করেছে বিগত ফ্যাসিস্ট সরকার, বলেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এক সেমিনারে তিনি কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, গত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার রাষ্ট্রের সব সংস্থাকে ধ্বংস করে গেছেন। এর মধ্যে পুলিশ, বিচার বিভাগ ও সংবাদ মাধ্যম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিনিয়র সাংবাদিক নামধারী ব্যক্তিরা চাটুকারিতার মাধ্যমে গণমাধ্যমের ভাবমূর্তি ভুলুণ্ঠিত করে গেছেন। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। বলেন, এই সরকার হয়তো আগামী 1 বছরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবে। এরপর সাংবাদিকদের কি ভূমিকা হবে তা এখনই চিন্তা করতে হবে বলেও মন্তব্য তার। গণমাধ্যম কর্মীদের ঈদের ছুটি অন্তত 4 দিন হওয়া উচিত বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেন, এক শ্রেণীর এলিট সম্পাদকরা 5 আগস্টের আগে ও পরের অবস্থা একই বলে বর্তমানের এই পরিবর্তনকে অস্বীকারের চেষ্টা করছেন।
বৈশ্বিক প্রেক্ষাপট, ভূ আঞ্চলিক নানান চ্যালেঞ্জ, জাতীয় নিরাপত্তা সহ নানা বিষয়ে বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সামনে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে 3 সপ্তাহব্যাপী অনুষ্ঠিত স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে কোর্স ফেলোদের তিনি এই আহ্বান জানান। 20 এপ্রিল থেকে 8 মে পর্যন্ত অনুষ্ঠিত এই কোর্সে অংশ নেন সিনিয়র সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিষ্ঠানের 32 জন প্রতিনিধি। সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাপ্রধান সনদপত্র তুলে দেন ফেলোদের হাতে। বক্তব্যে সেনাপ্রধান বলেন, আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা গুরুত্বপূর্ণ কৌশল নির্ধারণে লিডারশিপ প্রোগ্রামে অংশ নেওয়া ব্যক্তিদের পরামর্শ বিশেষ ভূমিকা রাখবে। We have a lot of think tanks. They're working day in, day out, proposing many issues, many suggestions, many recommendations, but I'm not very sure that government is taking those recommendations or not. I'm sure that we have to find out ways and means that whatever that things are coming out that reaches to the government, and of course in their policy making, they take due cognizance of it. শিক্ষা, প্রতিরক্ষা শিল্প, যৌথ সামরিক প্রশিক্ষণ সহ সহযোগিতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে একসাথে কাজ করবে বাংলাদেশ ও সৌদি আরব। প্রথমবারের মতো বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক যৌথ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। সৌদি প্রতিনিধি দলের পক্ষে মেজর জেনারেল হামেদ রফেহ আল আমেরি। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুদেশের সামরিক খাতে সহযোগিতায় প্রথম যৌথ সভার কার্য বিবরণীতে স্বাক্ষর করেন তারা। প্রতিরক্ষা সহযোগিতাকে ঐতিহাসিক ও মাইলফলক হিসেবে আখ্যা দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এদিকে সারা বিশ্বে শান্তি বিরাজের প্রত্যাশার কথা জানিয়েছেন মেজর জেনারেল হামেদ রফেহ আল আমেরি। বাংলাদেশের সাথে সৌদি আরবের সামরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদও ব্যক্ত করেন তিনি। জুলাই আগস্ট আন্দোলনে ন্যায় বিচার নিশ্চিত হলে দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছে জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার ভোরে রাজধানীর আজিমপুর কবরস্থানে জামাতের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বিগত দিনে জামাতে ইসলামী যেভাবে অত্যাচারের শিকার হয়েছে অন্য কোনো দলের সঙ্গে তা হয়নি। আওয়ামী সরকারের হেনস্থা, ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল বলে অভিযোগ করেন জামাতের আমির। আমরা মিথ্যা মামলা করি নাই, শত শত মানুষকে আসামি বানাই নাই, কিন্তু যারা অপরাধী তাদের কাউকে আমরা ছাড়ি নাই। তাদের নাম সুনির্দিষ্ট উল্লেখ করে, তাদের অপরাধের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করে আমরা মামলা করেছি। আমরা সেই ন্যায় বিচারটা দেখতে চাই। দোয়া করেন সেই ন্যায় বিচার শুধু আমরা না, জাতি যেন পায়। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। ঐকমত্য কমিশনে জাতীয় নাগরিক পার্টির দেয়া ভোটারের বয়স 16 এবং প্রার্থীর বয়স 23 বছর করার প্রস্তাবে আপত্তি জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি প্রশ্ন তুলেছেন এর পেছনের স্বার্থ নিয়ে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় মান্না বলেন, বর্তমানে যারা দেশ চালাচ্ছেন তারা কোনো পক্ষপাতিত্ব করতে পারবেন না। সরকারের সমালোচনা করে তিনি বলেন, ডক্টর ইউনূসকে এখন মানুষের ভালো লাগছে, পরে যে ভালো লাগবে তার নিশ্চয়তা নেই। রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। দ্রুত নির্বাচনের তাগিদ দেন নাগরিক ঐক্যের সভাপতি। দেখেন, 5 তারিখে এত বড় পরিবর্তনের মাত্র 3 দিনের মাথায় একটা বড় দল, আমি নাম বলছি না, বুঝবেন আপনারা, তারা সভা করলো, করে বলল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আমি দেখেছি সেই দলের লোকজন বলছে রক্তের দাগই শুকায়নি, এত তাড়াতাড়ি ভোট কীভাবে হবে। তারপরে সেই দল আবার বলল না, 3 মাস না, 6 মাস পরে হোক।
সেই দলই আবার বলল না, আমরা যতদিন সময় লাগে, কি বলছে, যুক্তিযুক্ত সময় বা যৌক্তিক সময় আমরা সরকারকে দিতে রাজি আছি। সুনির্দিষ্টভাবে ভোটটা যাতে তাড়াতাড়ি করা যায় তাইলেই ভালো, নাহলে নতুন নতুন সংকট তৈরি হবে। হজ যাত্রীদের জন্য সুখবর এনেছে গ্রামীণফোন। দেশে প্রথমবারের মতো গ্রামীণফোনের হজ রোমিং প্যাকেজ সেবা ব্যবহার করে সিম পরিবর্তন ছাড়াই ইন্টারনেট ও কথা বলার মতো সেবা নেওয়া যাবে সৌদি আরবে। হজ যাত্রীরা নিজ নাম্বারে হজ রোমিং প্যাকেজ চালুর পর সৌদি আরব পৌঁছে হ্যান্ডসেটটি শুধু অন অফ করলেই সচল হয়ে যাবে সেবাটি। সাশ্রয়ী মূল্যে গ্রামীণফোনের এই হজ রোমিং সেবা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। দেশে প্রথমবারের মতো হজ রোমিং সেবা চালুর মধ্য দিয়ে হজ যাত্রীদের যাত্রা আরও সহজ করেছে গ্রামীণফোন। এই সেবায় হজ যাত্রীরা সৌদি আরবে মোবাইল সিম না কিনেই বাংলাদেশে ব্যবহৃত নিজস্ব মোবাইল সিমের মাধ্যমে প্রিয়জনের সাথে কথা বলতে ও মেসেজ পাঠাতে পারবেন। হজ যাত্রীরা প্রচলিত পেমেন্ট গেটওয়ে অথবা অপারেটরের মোবাইল অ্যাপসের মাধ্যমে দেশীয় টাকায় সহজেই 1 থেকে 60 দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদের প্যাকেজ কিনতে ও অ্যাক্টিভ করতে পারবেন। গ্রামীণফোনের হজ রোমিং সেবার প্যাকেজ শুরু হয়েছে 154 টাকা দামের হজ ইন্টারনেট প্যাকের মধ্য দিয়ে, যাতে থাকছে 1 দিন মেয়াদের 500 মেগাবাইট। এছাড়া 20 জিবি ইন্টারনেট 45 দিন মেয়াদের প্যাকেজের দাম 2199 টাকা। প্রথম হজ কম্বো প্যাকে রয়েছে 3 জিবি 30 মিনিট 7 দিন মেয়াদের প্যাকেজের মূল্য 748 টাকা। দ্বিতীয় হজ কম্বো প্যাকে 15 জিবি 75 মিনিট 7 দিন মেয়াদের প্যাকেজের মূল্য 2599 টাকা। তৃতীয় হজ কম্বো প্যাকে 40 জিবি ব্যবহারের পর 1 Mbps স্পিডে আনলিমিটেড ইন্টারনেটের সাথে 150 মিনিট টক টাইম। 45 দিন মেয়াদের এই প্যাকেজের মূল্য 5999 টাকা। শুধু কথা বলার জন্য রয়েছে হজ ভয়েস প্যাক। 100 মিনিট 45 দিন মেয়াদের এই প্যাকেজ মূল্য 1496 টাকা। সৌদি মোবাইল অপারেটরগুলোর রেটের তুলনায় গ্রামীণফোনের হজ রোমিং প্যাকেজগুলো বেশ সাশ্রয়ী ও ঝামেলামুক্ত হওয়ায় এরই মধ্যে এই সেবা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আগে যেই পদ্ধতি ছিল আমাদের রোমিংয়ের সিস্টেম, যেটা আমাদের ডলার এন্ডোর্স করা কার্ডের মাধ্যমে আমরা রোমিংয়ের অ্যাক্টিভেশনটা করে দিতাম, তো এবার গ্রামীণফোন প্রথমবারের মতো একটা চালু করেছে, সরাসরি বাংলাদেশের টাকা রিচার্জ করে গ্রামীণফোনে আমরা রোমিং সার্ভিসটা অ্যাক্টিভ করে নিতে পারছি। সেক্ষেত্রে হাজিরা যারা যাচ্ছে তারা খুবই স্বাচ্ছন্দ্যে এবং খুব ইজিলি ডলারের কোনো ঝামেলা ছাড়াই তারা সরাসরি রিচার্জ করে রোমিংটা অ্যাক্টিভ করে নিজের গ্রামীণ সিমটা নিয়ে ওনারা সৌদি আরবে আমাদের এই নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগের মধ্যে থাকতে পারছে। আমার আর অন্য কোনো কিছু লাগবে না, ওখানে বন্ধ করে আবার চালু করলে এই জিনিসটা চালু হয়ে যাবে অটোমেটিক। এবং বাংলাদেশে চালু করতে গেলে +8 দিয়ে কথা বলতে হবে। আবার সহজ হলো সিমটা আর কোনো ডিসপ্লেস করতে হলো না, খুলতে হলো না, আর করতে হলো না, আবার আব্বা আম্মার সঙ্গে কথা বলা যাবে, ভালো হলো। দেশের যে কোনো গ্রামীণফোন সেন্টারে গিয়ে হজ রোমিং সেবা চালু করতে পারবেন হজ যাত্রীরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সিলেটের শাহী ঈদগাহ ময়দানে জানাজা শেষে মানিক পীর রহমাতুল্লাহ আলাইহির মাজার কবরস্থানে দাফন করা হয়েছে মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা আব্দুল মুসাউজির আনসারীকে। সকাল 7:25 ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বয়স হয়েছিল 85 বছর। সিলেটের প্রতিনিধি দীপু সিদ্দিকীর পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন আব্দুল মোসাউইর আনসারী। বাল্যকালে সৌদি আরবের প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে পরবর্তীতে বোম্বেতে উচ্চশিক্ষা অর্জন করেন। তার বাবা ছিলেন সিলেট অঞ্চলের পীরে কামেল ফজল আনসারী। ঢাকায় জানাজা শেষে বেলা 3:15টায় হেলিকপ্টার যোগে সিলেটে নেওয়া হয় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা আব্দুল মোসাউইর আনসারীর মরদেহ। ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে জানাজা শেষে দাফন করা হয় মানিক পীর রহমাতুল্লাহ আলাহির মাজার কবরস্থানে। জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ, তিনি হাসিনার নির্যাতনের শিকার। তার আজকে বিদায়ের দিনে অন্ততপক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমরা মাগফিরাত করি আর ওনার খবর জান্নাতুল ফিরদৌস নসিব করা হইতো। বিগত আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে পিতার 9 বছরের নির্বাসিত জীবনের স্মৃতিচারণ করেন ছেলে মুশফিকুল ফজল আনসারী। দোয়া চান বাবার জন্য। আমি দীর্ঘদিন এক্সাইলে ছিলাম, আমার বাবাও আমার সঙ্গে এক্সাইলে ছিলেন লন্ডনে। তার আশা ছিল যে বাংলাদেশ একদিন স্বৈরাচারের কবল থেকে মুক্ত হবে। 9 বছর পরে আমার মা বাবার দেখা হওয়ার পরে 2 মাসের মতো দেখা হয়েছে।
জন্য দোয়া করবেন এবং আপনারা তার সন্তান হিসেবে আপনার তিনি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকেন আপনারা নিজ করে ক্ষমা করে দিবেন। কর্মজীবনে বড় একটা সময় আব্দুল মোসাউইর আনসারি দেশি বিদেশি সংস্থা সহ কাজ করেছেন সৌদির হজ মন্ত্রণালয়ের অধীনে সরকারি হজ কার্যক্রমে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আহত ও শহীদ পরিবারের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, অনেকের বিদেশে নিয়ে চিকিৎসার প্রয়োজন, কিন্তু তারা সরকারের সহযোগিতা পাচ্ছেন না। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ভিশন 2030-তে উল্লেখিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ও তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে সরকারিভাবে আলাদা অধিদপ্তর গঠন করা হবে। বিকালে ময়মনসিংহে তারেক স্মৃতি মিলনায়তনে ট্রাইব্যুনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 36তম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের গহীন পাহাড়ে র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর দিনব্যাপী যৌথ অভিযান হয়েছে। এতে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান। বিকালে টেকনাফের রঙ্গিখালী জুমাপাড়ায় সংবাদ সম্মেলনে তিনি জানান, সাঁড়াশি অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত কয়েকটি অস্থায়ী টংঘর ও কটেজের সন্ধান পাওয়া গেছে। গত 3 মাসে ঈদ উপলক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিশ্বের সর্বাধুনিক স্মার্ট প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ 7টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেছে ওয়ালটন। রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে মেগা লঞ্চ 2025 শীর্ষক এক জমকালো অনুষ্ঠানে এসব নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ জিয়াউল আলম, এএমডি নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা সহ অন্যরা। অনুষ্ঠানে ওয়ালটন ফ্রিজের সিবিও মোহাম্মদ তাহসিনুল হক বলেন, গ্রাহকের হাতে বিশ্বের সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির পণ্য তুলে দিতে সামর্থ্যের সবটুকু দিয়ে গবেষণা চালাচ্ছে গবেষণা ও উদ্ভাবন টিমের প্রকৌশলীরা। অলিম্পিয়াডের আদলে জাতীয় পর্যায়ে আগামী 10 মে থেকে প্রথমবার শুরু হচ্ছে মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 6টি বিশ্ববিদ্যালয়ে 3টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে 3 জনকে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করা হবে। রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন ভি টিউটরের কো-ফাউন্ডার ও চিফ লার্নিং অফিসার কাজী শামীম। হজযাত্রীদের সেবা দিতে আশকোনা হজ ক্যাম্পে হজ বুথ চালু করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর। এ সময় তিনি বলেন, ব্যাংকের বুথ থেকে হজযাত্রীদের জন্য হজ কার্ড প্রদান, ফ্রি পাসপোর্ট এন্ডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময় এবং হজ সংক্রান্ত তথ্যসহ নানা ধরনের সেবা দেওয়া হবে। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক হজ পরিচালক বদরুর রহমান বিশ্বাস, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিনান্সিয়াল অফিসার সৈয়দ আবুল হাশেম ও ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মোহাম্মদ তারেক উদ্দিন সহ অন্যরা। পরে হজযাত্রীদের সার্বিক কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। ঈদুল আজহা সামনে রেখে অনলাইন কোরবানির হাটের 11তম সংস্করণ আনুষ্ঠানিকভাবে চালু করেছে বেঙ্গল মিট। ঢাকার প্রধান কার্যালয় থেকে দেয়া এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, এবারও গ্রাহকদের জন্য নিরাপদ, সুবিধাজনক ও সম্পূর্ণ শরিয়াসম্মত কোরবানির অভিজ্ঞতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। কোরবানি.bengalmeat.com-এ প্রবেশ করে ক্রেতারা খুব সহজেই গরু, খাসি ও ভেড়া কিনতে পারবেন, একক বা শেয়ার কোরবানির যে কোনো একটি অপশন বেছে নিয়ে। এই ক্যাম্পেইনের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ধর্মীয় মূল্যবোধ, খাদ্য নিরাপত্তা ও গ্রাহকের আরাম এই 3টি বিষয়ের উপর গুরুত্ব দিয়েই পুরো প্রক্রিয়া সাজানো হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা। তার আগে ক্রাউন 7 শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশ ত্যাগে তোলপাড়, এসপি সহ 3 জন সাসপেন্ড, জড়িতদের ধরতে না পারলে পদত্যাগ ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। গণবিরোধী কাজ না করতে সরকারকে আহ্বান মির্জা ফখরুলের, ফ্যাসিস্টের সহযোগী নন এমন আওয়ামী লীগারদের বিএনপিতে স্বাগত বার্তা রিজভির। বাংলাদেশকে অভয় দিলেন চীনের রাষ্ট্রদূত, সেফগার্ড হিসেবে থাকার আশ্বাস, জানালেন মিয়ানমারকে করিডোরে জড়িত নয় তার দেশ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।
শুভরাত্রি।